আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 দিনে রসায়ন ফিনিশ এই প্রোগ্রামের আজকে আমরা দেখব অধ্যায় 4 অর্থাৎ পর্যায় সারণীতে। তো পর্যায় সারণীর আমি টোটাল 4টা সৃজনশীল তোমাদের দেখাবো। 4টা সৃজনশীল তোমরা যদি ভালো মতো করতে পারো তাহলে এই অধ্যায়ের কিচ্ছু থাকবে না। তো এই 4টা সৃজনশীলের বাইরে যদি কোনো প্রশ্ন হয় সেক্ষেত্রে তোমরা আমাকে বলতে পারো, কমেন্ট বক্সটা রেডি থাকবে, তোমরা বলতে পারো। তো এই 4টা সৃজনশীলের বাইরে কোনো প্রশ্ন হবে না। এটা শুধুমাত্র 4টা সৃজনশীল সলভই ক্লাস হবে না, এটা ক্লাস হবে এই অধ্যায়ের পুরো ডিটেলস। অর্থাৎ আমি যে টপিকসটা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব ওইটা একদম A to Z দেখিয়ে দেবো, যে ওইটা থেকে প্রশ্ন যদি একটু ঘুরিয়েও করে সেক্ষেত্রেও যেন তোমাদের কোনো সমস্যা না থাকে। তো ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই। তবে অন্যান্য যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলোর ভিডিওগুলো দেখতে তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা প্রথম কমেন্টে চলে যাবে, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আমরা প্রথম প্রশ্নে চলে যাই। দেখো, প্রথম প্রশ্নের গ এবং ঘ এখানে দেওয়া আছে, ক এবং খ তোমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফ লিঙ্ক, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো শুধুমাত্র এখানে তোমাদের গ এবং ঘটা আমি একদম ঝালাফালা করে দিব, শুধু গ ঘটা তোমরা একটু মুখস্থ করে নেবা। গ ঘ একটা চার্ট দেবো তোমাদের পিডিএফ, সেটা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা। ওকে, দেখো প্রথম প্রশ্ন যেটা বলছে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে ওয়াই মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করো। ওয়াই মৌলটির, তো এখানে আমাদের কি দেখা লাগবে দেখো তো। প্রথমে আমরা চলে যাই, দেখো 1 নম্বর প্রশ্ন। ওকে, আমরা চলে যাই 1 নং প্রশ্ন। 1 নং এই যে 1 নং প্রশ্ন, একের গ। তো এখানে কি বলছে, ওয়াই মৌলটি। আচ্ছা, ওয়াই মৌলটি কে আসলে সেটা তো আমাদের একটু জানা দরকার। ওয়াই যে মৌলটি আছে দেখো, এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 9, পারমাণবিক সংখ্যা 9। তাহলে পারমাণবিক সংখ্যা যদি 9 হয়, সেই মৌলটি কে? সেই মৌলটি আর কেউ নয়, ফ্লোরিন। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 9। তো এখন আমাদের কি বলছে, মৌলটির গ্রুপ ও পর্যায় নির্ণয় করতে বলছে। তো এখন দেখো, এটার গ্রুপ ও পর্যায় কিভাবে নির্ণয় করা যায়। আমাদের প্রথমে কি করতে হবে, এটার ইলেকট্রন বিন্যাস করতে হবে। তো ইলেকট্রন বিন্যাস তো আমরা সবাই জানি, 1s2 2s2 2p, 2p কত, 2p5। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস নিয়ে যাদের সমস্যা তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো কি কত সহজে ইলেকট্রন বিন্যাস করা যায়, সেটার উপর একটা ভিডিও আছে আমার। ওকে, আচ্ছা দেখো, এখন দেখো এইটা কি ব্লক মৌল সেটা আমাদের একটু জানা লাগবে। ব্লক কয়টা আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, তাই না? তো এস ব্লক কারা, শেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে যায় সেটা হচ্ছে এস ব্লক। পি অরবিটাল কারা, শেষ ইলেকট্রন যদি পি অরবিটালে যায় সেটা পি ব্লক। এবং ডি ব্লক কারা, শেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে যায়। তো এখানে দেখো, শেষ ইলেকট্রনটা পি অরবিটালে গেছে না, পি ব্লক মৌল, তার মানে এটা হচ্ছে একটা পি ব্লক মৌল। তো পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপটা কিভাবে আমরা বের করতে পারি, দেখো গ্রুপটা হচ্ছে যে এখানে এস শেষ কক্ষপথের এস এবং পি অরবিটালে যে ইলেকট্রনটা থাকবে তার সাথে 10 যোগ করতে হয়। অর্থাৎ এখানে যেটা থাকবে, এখানে ধরো এক্সটা আছে, এটা ওয়াইটা আছে, তাহলে কি হবে, এক্স প্লাস ওয়াই প্লাস 10, এর গ্রুপ সংখ্যা হবে এটা, গ্রুপ। ওকে, সংক্ষেপে আমি দেখো, এস ব্লক মৌল যদি হতো, অর্থাৎ শেষ ইলেকট্রন যদি এস অরবিটালে যেত, সেক্ষেত্রে দেখো শুধুমাত্র এস অরবিটালে যতগুলো ইলেকট্রন আছে তার গ্রুপ সংখ্যা হতো তত, অর্থাৎ এক্সটাই হচ্ছে এখানে গ্রুপ। ডি ব্লক মৌল যদি হতো, ডি ব্লক মৌলের ক্ষেত্রে কি হতো, এখানে এস অরবিটাল এবং ডি অরবিটালে যে ইলেকট্রনগুলো থাকবে একদম সর্বশেষ এস এবং ডি অরবিটালে থাকবে, সেটা হবে তার গ্রুপ। তাহলে আমাদের বোঝা গেছে, তাহলে এস ব্লক, পি ব্লক এবং ডি ব্লক মৌলের গ্রুপ বের করতে পারি। আর পর্যায় সংখ্যা কি, পর্যায় সংখ্যা হচ্ছে সর্বশেষ যে কক্ষপথ থাকে সেটা তাদের পর্যায়। তাহলে এটার গ্রুপ কত, এটার গ্রুপ কত দেখো তো। তাহলে এখানে কত আছে, 2 আছে, 5 আছে, এর সাথে কত 10 যোগ করতে হবে না? তাহলে ভাইয়ারা বলো তো এখানে কত হবে, গ্রুপ হচ্ছে আমার 17। আচ্ছা, এরপর পর্যায় কত হবে এটার, পর্যায় হচ্ছে দেখো, এটার পর্যায় হচ্ছে সর্বশেষ 2 না, তাহলে পর্যায় নাম্বার 2। তাহলে খুব সহজেই আমরা এটা করে ফেলতে পারলাম যে এটার গ্রুপ এবং পর্যায় সংখ্যা কত। তো শুধুমাত্র এই মৌলটাই নয়, যে কোনো মৌল তোমার যদি দিত, তোমরা দেখবা যে এস ব্লকে পড়ে, পি ব্লকে পড়ে না ডি ব্লকে পড়ে। এসপিডিএফ এটা সম্বন্ধেও আমার ভিডিও আছে, তোমরা এখানে খুঁজলে পেয়ে যেতে পারো, যে এটা সম্বন্ধে যে বিস্তারিত কথাবার্তা বলা আছে। ওকে, তো আমাদের 1 নম্বর শেষ। এবার 2 নম্বর দেখো, উদ্দীপকের মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ বিশ্লেষণ করো। আয়নিক শক্তি, আয়নীকরণ শক্তি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আয়নীকরণ শক্তির মান, আচ্ছা আয়নীকরণ শক্তির মান, দেখো আয়নীকরণ শক্তির মান তো তোমাদের আগে একটু ডিটেলস শেখাই, আয়নীকরণ শক্তি কি জিনিস। একের আমি দেব হচ্ছে এটা ঘ নাম্বার। প্রথমত দেখো, আয়নীকরণ শক্তি এটা একটু ডিটেলস বোঝা দরকার। আয়নীকরণ শক্তি
একটু ডিটেলস বোঝা দরকার আয়নীকরণ শক্তি নিয়ে। ওকে, আয়নীকরণ শক্তিটা কি দেখো, আয়নীকরণ শক্তিটা হচ্ছে ধরো কোনো একটা পরমাণু গ্যাসীয় অবস্থায় আছে, এইখান থেকে তুমি যদি একটা ইলেকট্রন অসীমে সরিয়ে নাও, অসীমে সরিয়ে নিলে কি হবে, এটা ধনাত্মক আয়ন হবে না? কোনো একটা পরমাণু থেকে যদি ইলেকট্রন তুমি সরায় নাও, ত্যাগ করে ইলেকট্রন, তাহলে কি সেটা ধনাত্মক আয়নে পরিণত হয়। তো এইটা করতে গেলে কি হয়, তার তার কিছু কি হয়, তার কিছু শক্তি প্রয়োজন হয়, শক্তি কিছু দরকার হয়। তুমি একটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সরিয়ে নিচ্ছ, তো সেখান থেকে তোমার শক্তি প্রয়োগ করতে হবে না? অবশ্যই শক্তি প্রয়োগ করতে হবে। তো এখানে সেই শক্তি প্রয়োগ করতে হয়, শক্তি দরকার হয় যেটা, সেটাকে ভিই দ্বারা প্রকাশ করা হয়। তো এইটা যে পরিমাণ দরকার হচ্ছে শক্তি, সেটাই হচ্ছে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা তাহলে বোঝো যে একটা নির্দিষ্ট তাপমাত্রায়, নির্দিষ্ট ভরের একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একমোল কোনো গ্যাসীয় পরমাণুর, এটা যদি একমোল আমি চিন্তা করি, একমোল কোনো গ্যাসীয় পরমাণুর শেষ কক্ষপথ হতে একমোল ইলেকট্রন অসীমে সরিয়ে নিয়ে একমোল গ্যাসীয় ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়, তাকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে এটা দেখে দেখে কিন্তু তুমি সংজ্ঞাটা বলে দিতে পারো। তো এখন দেখো, এই যে ইলেকট্রনটা সরাতে যত বেশি শক্তির প্রয়োজন হবে, তার আয়নীকরণ শক্তির মান তত বেশি। অর্থাৎ কোন একটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন আছে, ধরো এই একটা পরমাণু আছে, একটা পরমাণুর এটা নিউক্লিয়াস, এখানে ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রনটাকে আমি যদি সরাতে চাই, দেখো নিউক্লিয়াস কি একে আকর্ষণ করবে না? নিউক্লিয়াস একে আকর্ষণ করবে। তো নিউক্লিয়াস যত জোরে আকর্ষণ করবে, এই ইলেকট্রনটা সরাতে তত বেশি শক্তি প্রয়োজন হবে, সেক্ষেত্রে তার আয়নীকরণ শক্তির মান তত বেশি হবে। তো তাহলে আমরা বলতে পারছি যে যত আকার যদি ছোট হয়ে যায়, আকার ছোট হলে নিউক্লিয়াসের সাথে বহিঃস্তরের যে ইলেকট্রন, তার আকর্ষণ বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে তার আয়নীকরণ শক্তির মান কি হবে? বেশি হবে, কারণ নিউক্লিয়াস ওকে সরাতে দেবেই না, অর্থাৎ শক্তি অনেক বেশি প্রয়োজন হবে একে সরাতে। তাহলে তো এর আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তাহলে দেখো এখানে আমাদের যেটা বলছে, পারমাণবিক সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, দেখো পারমাণবিক সংখ্যা যখন বেড়ে যায়, আমরা একটু খেয়াল করি এদিকে, এখানে যে মৌলগুলো দেয়া আছে, ইউ দেয়া আছে, তারপরে ভি দেয়া আছে, তারপরে ডাব্লিউ দেয়া আছে, তারপরে এক্স দেয়া আছে, তারপর ওয়াই দেয়া আছে। এদের পারমাণবিক সংখ্যা দেয়া আছে, এটা দেয়া আছে 5, এটা দেয়া আছে 6, এটা দেয়া আছে 7, এটা দেয়া আছে 8, এটা দেয়া আছে 9। ওকে, এটা কি একই পর্যায়ের মৌল না? এরা কিন্তু পর্যায় 2 এর মৌল, পর্যায় 2, পর্যায় 2 এর মৌল। তো পর্যায় 2 এর মৌল আমাদের নিয়ম অনুসারে কি, যতই বাম থেকে ডান দিকে যাওয়া যায়, তো ইলেকট্রনগুলোর ত্যাগের প্রবণতা তত কমে যায় না? দেখো বাম পাশে যে মৌলগুলো থাকে, বাম দিকে যে মৌলগুলো আছে গ্রুপ 1, 2, এরা কিন্তু ইলেকট্রন ত্যাগের প্রবণতা বেশি, যেমন সোডিয়াম, পটাশিয়াম, এরা কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে চায়, অর্থাৎ খুব সহজে ইলেকট্রন ত্যাগ করলে তাদের আয়নীকরণ শক্তিমান কি হবে? কম হবে। কিন্তু যত ডান দিকে তুমি যাবে, যত ডান দিকে যাবে, এদের ইলেকট্রন ত্যাগের চেয়ে ইলেকট্রন গ্রহণের প্রবণতা কিন্তু অনেক বেশি থাকে। যদি ইলেকট্রন গ্রহণের প্রবণতা থাকে, তারা তো ইলেকট্রন ত্যাগ করতে চাইবেই না, অর্থাৎ তাদের জোর করে ইলেকট্রনটা ত্যাগ করাতে হবে। তা জোর করে যদি ইলেকট্রন ত্যাগ করানো হয়, তার আয়নীকরণ শক্তিমান কি হবে? অনেক বেশি হবে। এই জন্যই স্বাভাবিক নিয়ম অনুসারে এর চেয়ে বেশি হওয়ার কথা ছিল, হওয়ার কথা। আয়নীকরণ শক্তির মান এর চেয়ে বেশি এরকম হওয়ার কথা। কিন্তু এখানে কি ব্যতিক্রম দেখা যায় কোথায়? ডাব্লু এবং এক্স, ডাব্লু এবং এক্স এখানে কি হয়? ব্যতিক্রম দেখা যায়। আমাদের এইটাই উদ্ঘাটন করতে হবে, কেন ব্যতিক্রম এখানে দেখা যাচ্ছে। তো খেয়াল করো, ডাব্লু এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করি, এটা হচ্ছে 7, 1s2, 2s2, 2p3। এক্স এর ইলেকট্রন বিন্যাসটা আমরা করি 8, 1s2, 2s2, 2p4। দেখো মূলত এই ডাব্লুটা হচ্ছে ও কিছুই না, সে হচ্ছে নাইট্রোজেন, আর এইটা হচ্ছে আমাদের অক্সিজেন। অর্থাৎ নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে যে আয়নীকরণ শক্তির ব্যতিক্রম দেখা যায়, সেই ব্যতিক্রমটা হচ্ছে আমাদের খুঁজে বের করতে বলছে। তো এখানে দেখো ইলেকট্রন অরবিটাল সুস্থিতির একটা ক্রম আছে, অরবিটাল সুস্থিতির ক্রম। আমি তোমাদের আগেও বলছি, ভিডিওগুলো একটু বড় হতে পারে, কিন্তু তোমরা ডিটেলস বুঝতে পারবে। কারো যদি কেমিস্ট্রি শেখার ইচ্ছা থাকে, তারা ভিডিওটা A to Z অবশ্যই দেখবে। তোমরা কেমিস্ট্রি শিখতে পারবে, এখানে বেসিক জিনিসগুলো তোমরা জানতে পারবে। এখানে দেখো অরবিটাল সুস্থিতির ক্রম হচ্ছে, একটা হচ্ছে পূর্ণ অরবিটাল, পূর্ণ অরবিটাল, এটা হচ্ছে সবচেয়ে বেশি সুস্থিতি। সুস্থিতি মানে কি? স্থিতিশীল, সুস্থিতি বা স্থিতিশীল বলা হয় এটাকে, স্থিতিশীল।
স্থিতিশীল মানে কি অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ যে অবস্থা ইলেকট্রন গ্রহণ ত্যাগ করতে চায় না, অর্থাৎ একটা পরমাণু এমন একটা অবস্থা যেখানে তারা ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটাই করতে চাইবে না। তো দেখো তাহলে এটা পূর্ণ অরবিটাল, পূর্ণ অরবিটাল মানে এস অরবিটাল 2টা, পি অরবিটাল 6টা, ডি অরবিটাল 10টা, এরকম পূর্ণ অরবিটাল যেগুলো আছে। এরপর আছে অর্ধপূর্ণ অরবিটাল, অর্ধপূর্ণ অরবিটাল, অর্ধপূর্ণ অরবিটাল, অরবিটাল অর্থাৎ অর্ধপূর্ণ অরবিটাল মানে কি, পি অরবিটাল 3টা থাকতে পারে, ডি অরবিটাল 5টা থাকতে পারে এরকম, বা এফ অরবিটাল কয়টা থাকতে পারে, 7টা থাকতে পারে, অর্ধপূর্ণ অরবিটাল। এরপর হচ্ছে আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ, আংশিক পূর্ণ মানে কি, ধরো পি অরবিটাল 1টা আছে, 2টা আছে, 5টা আছে, মানে এই 2টা ছাড়া যত ধরনের আছে, বা ডি অরবিটাল 1টা আছে, 2টা আছে, এগুলো ছাড়া, এই 2টা আইটেম ছাড়া যা আছে সেগুলো আংশিক পূর্ণ অরবিটাল। তো দেখো যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে এই অরবিটালগুলোর, মানে এই মৌলগুলো তখন কি করে না, ইলেকট্রন ত্যাগ গ্রহণ কোনোটাই করতে চায় না। যখন এই অবস্থা থাকে সেক্ষেত্রেও তাই, ইলেকট্রন গ্রহণ ত্যাগ কোনোটাই করতে চায় না, এবং এই অবস্থায় এদের কোনো সমস্যা নেই, ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ যে কোনো একটা করতে ওরা খুবই আগ্রহী। তো এখানে দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে এইটা কি পি অরবিটাল অর্ধপূর্ণ না, এই যে অর্ধপূর্ণ না, এই অবস্থা না, এই অবস্থা না। তো এই অবস্থা যদি থাকে নাইট্রোজেন কি সহজে ইলেকট্রনটা ত্যাগ করতে চায় না। তো এখানে দেখো যত বাম থেকে ডান দিকে যাওয়া যাচ্ছে ইলেকট্রন ত্যাগের প্রবণতা কিন্তু কমে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি কমে যাচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে যে ব্যতিক্রমটা ঘটে, এই ডাব্লুটা অর্থাৎ নাইট্রোজেনটা ইলেকট্রন ত্যাগ করতে একদম চায় না, কারণ তার অর্ধপূর্ণ আছে। যে কারণে অক্সিজেনের যেহেতু এখানে P4 আছে, সেহেতু অক্সিজেনের শক্তিটা এর চেয়ে একটু কম লাগে, যে কারণে এর আয়নীকরণ শক্তির মান বেশি, এর আয়নীকরণ শক্তি বেশি। আয়নীকরণ শক্তি বেশি কেন? আয়নীকরণ শক্তির বেশি কারণ হচ্ছে এখানে ইলেকট্রন এরা ত্যাগ করতে একদম চায় না। তাহলে এখান থেকে আমরা কি শিখলাম, আয়নীকরণ শক্তিটা হচ্ছে যে সকল মৌল সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায় না তাদের আয়নীকরণ শক্তির মান অত্যাধিক বেশি, এবং যে কোনো পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে যেহেতু ইলেকট্রন প্রবণতা, এদের ত্যাগের প্রবণতা অনেক কমে যায়, ইলেকট্রন গ্রহণের প্রবণতা এদের সাধারণত বাড়ে অধাতুর ক্ষেত্রে, যে কারণে এদের আয়নীকরণ শক্তির মান কি হয়, আস্তে আস্তে বৃদ্ধি পায়, কারণ প্রচুর শক্তি লাগে ইলেকট্রনগুলো সরাতে। তো আমার মনে হয় যে এই বিষয়ে তোমাদের ডিটেলস জ্ঞান চলে আসে। তো আমরা এখন আমার মনে হয় যে আয়নীকরণ শক্তির ক্রম শুধু ঊর্ধ্বমুখী না হওয়ার কারণ, তাহলে ঊর্ধ্বমুখী কেন হচ্ছে না, কারণ এইখানে ব্যতিক্রম আছে, ঠিক আছে, ডাব্লু এবং এক্স এর ক্ষেত্রে ব্যতিক্রম আছে, আয়নীকরণ শক্তির মান ডাব্লুর বেশি, এক্স এর কম, অক্সিজেনের কম। এই কারণেই আয়নীকরণ শক্তি কার বেশি বলো তো, আয়নীকরণ শক্তি নাইট্রোজেনের বেশি, অক্সিজেনের কম। 2 নম্বর প্রশ্নে দেখো আমাদের বলছে জেড এবং এম এর ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। ইলেকট্রন আসক্তি থেকে প্রশ্নটা করা হয়েছে, এখানে জেড এবং এম। তো দেখো জেড এবং এম এই দুইটি মৌল কি সেটা আমাদের একটু দেখা লাগবে আগে। দেখো জেড আছে আর একটা কি আছে, এম আছে। ওকে, জেড এবং এম, দেখো এটা ঠিক এম এর আচ্ছা আচ্ছা এমটা, ওকে আমরা একটু জেডটা আগে লিখি, এমটা নিচে লিখি। দেখো এর পাশেই কে আছে, এর পাশে আসে নিয়ন, এর পাশে নিয়ন আছে। তাহলে দেখো নিয়নের ঠিক বায়ে অবস্থিত যে মৌলটা, সেই মৌলটার নাম কি, সেই মৌলটার নাম হচ্ছে ফ্লোরিন। ফ্লোরিনের ঠিক নিচে অবস্থিত ক্লোরিন, অর্থাৎ জেড এবং এম আর কেউ না, ফ্লোরিন এবং ক্লোরিন। তো আমাদের ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আসক্তির যে ক্রম সেটাই ব্যাখ্যা করতে বলছে। তো দেখো ইলেকট্রন আসক্তিটা কি আমরা সেটা একটু ভালো করে বুঝি, দেখো এইটা আমাদের একটু বোঝা দরকার। ওকে, গ্যাসীয় অবস্থায় দেখো, গ্যাসীয় অবস্থায় আমরা একটু দেখি মাইনাস ভি। গ্যাসীয় অবস্থায় গ্যাসীয় কোনো একটা পরমাণুর গ্যাসীয় অবস্থায় সর্বশেষ কক্ষপথে যখন 1 মোল ইলেকট্রন বসানো হয়, তখন 1 মোল ঋণাত্মক গ্যাসীয় আয়নে পরিণত হলে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়, এই যে উৎপন্নের চিহ্ন হচ্ছে মাইনাস চিহ্ন, অর্থাৎ যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় সেই শক্তি পরিমাণই হচ্ছে আয়নীকরণ শক্তি। অর্থাৎ যখন কোনো একটা পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন বসানো হয়, ইলেকট্রন বসানোর পর সেটা কি অবশ্যই ঋণাত্মক আয়ন হয়, কারণ ইলেকট্রন গ্রহণ মানে কি ঋণাত্মক। তো এটা যখন হয় তখন সেটাকে কি বলা হয়, যখন ঋণাত্মক আয়ন তৈরি হয় তখন সেখানে শক্তি আরও উৎপন্ন হয়। আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে দেখছিলাম শক্তি আরও শোষিত হয়, অর্থাৎ শক্তি আরও দিতে হয়, তো এই ক্ষেত্রে শক্তি আরও উৎপন্ন হয়। তো শক্তি যখন উৎপন্ন হয় সেটাকে বলা হয় ইলেকট্রন আসক্তি। তো এখন যখন এই যে ফ্লোরিন এবং ক্লোরিন একই গ্রুপে দেখো একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাওয়া যায় তখন আয়নীকরণ শক্তির ইলেকট্রন আসক্তি কি হয়, বৃদ্ধি পায় না। আবার একই পর্যায়ে এটা যদি পর্যায় হয় বাম থেকে যখন ডানে যাওয়া যায়
তখন কি হয়, বাড়ে। কেন এটার ক্ষেত্রে বাড়ে? ও এটা বাড়ে না, একই গ্রুপে হচ্ছে কমে, কমে। আচ্ছা, এইটা একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে কমে, আর একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে বাড়ে। তো কেন বাড়ে? তো নর্মালি দেখো, যখন একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া যায় তখন ইলেকট্রনগুলো, যে পরমাণুগুলো আছে, পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা বৃদ্ধি পায় না। ধাতুগুলো সাধারণত ইলেকট্রন ত্যাগ করে। যখন এদিকে যায় তখন অধাতুগুলো তৈরি হয়। তা অধাতুগুলো কি হয়, ইলেকট্রন তো এরা গ্রহণ করে অভ্যস্ত। এখানে একটা কথা লেখা আছে দেখো, যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করে তার ইলেকট্রন অ্যাফিনিটি অর্থাৎ ইলেকট্রন আসক্তির মান তত বেশি, আর যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করতে চায় তার ইলেকট্রন আসক্তির মান তত কম। তো এই জিনিসটা যদি আমরা জানি তাহলে দেখো, বাম থেকে ডানে, একই পর্যায়ে বাম থেকে ডানে এরা ইলেকট্রন গ্রহণের প্রবণতা যেহেতু এদের বেশি, যে কারণে এদের ইলেকট্রন আসক্তির মান তত বেশি হয়। আর একই গ্রুপে উপর থেকে যখন নিচের দিকে যাওয়া যায় তখন একটা করে কক্ষপথ যুক্ত হয়। তো একটা করে কক্ষপথ যখন যুক্ত হয় তখন কি হয়, আকারটা বড় হওয়ার কারণে নিউক্লিয়াসের সাথে যে বহিঃস্তরের ইলেকট্রনের যে দূরত্বটা আছে সেই দূরত্বটা কি হয়, বৃদ্ধি পায়। যে কারণে ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা দুর্বল হয়ে যায়, যে কারণে বাইরে থেকে একটা ইলেকট্রন সহজে নিতে চায় না, যে কারণে তাদের ইলেকট্রন আসক্তির মান কি হয়, ধীরে ধীরে কমে যায়। তো এখানে আমাদের যে দুইটা দিছে গ্রুপ নাম্বার 16তে দেখো, এই গ্রুপ নাম্বার 16 না, গ্রুপ নাম্বার 17 যে দুইটি মৌল দিয়েছে, তো এটা আসলে ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস এখানে আছে। ব্যতিক্রমগুলোই সাধারণত বেশি দেয়। দেখো, ফ্লোরিন গ্রুপ নাম্বার 17 আমাদের দিয়েছে ফ্লোরিন এবং ক্লোরিন। তো সাধারণত ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যদি আমি চিন্তা করি, সাধারণ নিয়মে কি এর চেয়ে সবচেয়ে বেশি হওয়ার কথা, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি, এটা সাধারণ নিয়মে হওয়ার কথা ছিল, সাধারণত এটা হওয়ার কথা ছিল। কিন্তু এটা কি ভুল, এটা ভুল, অর্থাৎ এটা সঠিক নয়। তাহলে সঠিক কোনটা? সঠিক হচ্ছে, দেখো, সঠিক হচ্ছে ক্লোরিনের সবচেয়ে বেশি, তারপর ফ্লোরিনের, তারপর এদিকে ব্রোমিন, তারপর আয়োডিন, এরকম। তাহলে এই যে আমাদের এই যে দুইটা দিছে, এদের মধ্যে ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান, ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের চেয়ে বেশি। এটার মূল কারণটা কি দেখো, আমরা আমরা জানি যে ক্লোরিনটা, ফ্লোরিন, ফ্লোরিন কি আকার ছোট না, 1s2 2s2 2p5। ক্লোরিনটা কি, ক্লোরিন হচ্ছে 17, এটা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। ওকে, তো এইখানে দেখো ফ্লোরিনের যে সাইজটা হবে, ফ্লোরিনের কক্ষপথ আছে কয়টা, দুইটা, একটা দুইটা, আর এর কক্ষপথ কয়টা, তিনটা, 1 2 3, তিনটা কক্ষপথ। তাহলে এর চেয়ে এর আকার কি বড় না? এর চেয়ে আকার বড়। যখন বাইরে থেকে একটা ইলেকট্রন এখানে আনা হয় বা এখানে আনা হয় তখন কি হয়, ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে যেহেতু বিকর্ষণ করে, তো এখানে যে আরো 7টা ইলেকট্রন রয়েছে, 7টা ইলেকট্রন আছে এখানে, 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন। তো যখন আরেকটা ইলেকট্রন এখানে আসে তখন এদের মধ্যে কি হবে, বিকর্ষণ হবে না? ইলেকট্রন ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে, তাহলে এদের মধ্যে কি হবে, বিকর্ষণ তৈরি হবে। তো এই যে বিকর্ষণটা হচ্ছে, যেহেতু এর আকার ছোট, যেহেতু ঘরটা ছোট, একটা ঘরের মধ্যে ইলেকট্রনগুলো যখন গাদাগাদি করে থাকবে তখন তাদের মধ্যে বিকর্ষণ হবে। তো এই বিকর্ষণটা রোধ করার জন্য কিছু শক্তি এখানে ব্যয় হয়ে যায়। এই যে ফ্লোরিনটা, এই ফ্লোরিনের কিছু শক্তি কি হয়, ব্যয় হয়ে যায়। এই ব্যয় হওয়ার কারণে যদিও ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হওয়ার কথা ছিল, সেখানে কমে যায়। আবার ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু আকারটা বড়, এখানেও ঠিক একইভাবে কি আছে, 7টা ইলেকট্রন আছে, একটা দুইটা 3 4 5 6। ওকে, এই যে 7টা ইলেকট্রন আছে, এখানে যখন একটা ইলেকট্রন দেয়া হয় তখন কি হয়, তাদের মধ্যে বিকর্ষণটা এর তুলনায় কিছুটা কম হয়, যেহেতু আকার বড়, ঘর বড়। তো যে কারণে এই ফ্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ক্লোরিন অপেক্ষা কমে যায় কিছুটা, যেহেতু এখানে কিছুটা শক্তি ব্যয় হয়ে যাচ্ছে। এই যে ইলেকট্রনগুলোর মধ্যে যে মারামারি হচ্ছে, এই মারামারিটা রোধ করার জন্য কিছু শক্তি এখানে ব্যয় হয়ে যায়। তো সে কারণেই এখানে সঠিক যে ইলেকট্রন ক্রম, এটা হচ্ছে সঠিক, ক্লোরিন ইলেকট্রন আসক্তি মান ফ্লোরিনের চেয়ে বেশি। 2 ঘ নম্বর আমরা দেখি, উদ্দীপকের লিথি এলআই ও জেড মৌল দুটি উচ্চ তাপমাত্রায় সক্রিয় হলেও সক্রিয়তার কারণ ভিন্ন, যুক্তি সহকারে মতামত দাও। আচ্ছা, লিথিয়াম, লিথিয়াম, লিথিয়াম হচ্ছে 3। এরপর কি আছে, জেড, জেডটা কি আসলে, জেড হচ্ছে ফ্লোরিন। এটা হচ্ছে গ্রুপ নাম্বার 1, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 17। এখন বলছে এরা উভয়ই সক্রিয়, এরা উভয়ই কি সক্রিয়, সক্রিয়, কিন্তু সক্রিয়তার কারণ ভিন্ন, সক্রিয়তার কারণ ভিন্ন, সক্রিয়তার কারণ ভিন্ন, এটা ব্যাখ্যা করতে বলছে।
আচ্ছা দেখো, এটা উভয়ই হচ্ছে সক্রিয়, সক্রিয়তার কারণ ভিন্ন কেন আমরা একটু দেখি। দেখো সক্রিয় আসলে কারা, দেখো যারা যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে চায়, যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তারা হচ্ছে সক্রিয় বলা হয়। আবার যারা খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে পারে তারাও সক্রিয়। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ ত্যাগের প্রবণতা যাদের খুবই ফাস্ট তারা সাধারণত সক্রিয় মৌল বলা হয়। তো এখানে যে ধাতু আছে, এ কি ধাতু না? এ হচ্ছে ধাতু। তো ধাতুর কাজ কি? ইলেকট্রন ত্যাগ এবং কারা গ্রুপ 1 হচ্ছে সবচাইতে ইলেকট্রন ত্যাগে ফাস্ট, সবচেয়ে বেশি, সবচেয়ে ফাস্ট। সবচেয়ে ফাস্ট মানে কি? সবচাইতে দ্রুত এরা কি ইলেকট্রন ত্যাগ করতে পারে, যে কারণে এইটা ধাতুগুলো এরা কি সক্রিয়, এই কারণেই সক্রিয়। ওকে, আবার এইটা দেখো, এরা কি অধাতু না? অধাতু। এবং এরা ইলেকট্রন কি করে? গ্রহণ করে না। এবং গ্রুপ নাম্বার 17 যে মৌলগুলো আছে এরা সবচাইতে বেশি ইলেকট্রন গ্রহণে আগ্রহী এবং সবচেয়ে দ্রুত এরা ইলেকট্রন গ্রহণ করতে চায় এরা। এই জন্য এরাও কি? এরাও সক্রিয়। তাহলে দেখছো, তো এরা উভয়ই সক্রিয়, কিন্তু সক্রিয়তার কারণ ভিন্ন। কি? লিথিয়াম হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে, ফ্লোরিন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। কারণটা ভিন্ন ভিন্ন, কিন্তু এরা উভয়ই সক্রিয়। আমার মনে হয় যে তোমাদের বিষয়টা এখন ক্লিয়ার। 3 নম্বরে বলছে যেটা, উদ্দীপকের মৌলগুলোর মধ্যে কোনটির ধাতব ধর্ম সর্বাধিক? উদ্দীপকের যে মৌলগুলো রয়েছে ধাতব ধর্ম কার বেশি? আচ্ছা, এখানে যে মৌলগুলো রয়েছে একটা হচ্ছে এক্স, এর পারমাণবিক সংখ্যা 11, একটা হচ্ছে ওয়াই, সেটা হচ্ছে 12, একটা হচ্ছে জেড, যেটা হচ্ছে জেড, সেটা হচ্ছে 15, আর একটা আছে কিউব, এটা হচ্ছে 16। আচ্ছা, এটা হচ্ছে মূলত সোডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা হচ্ছে ফসফরাস, এটা হচ্ছে সালফার। তাহলে এই যে মৌলগুলো দেয়া আছে, এখন বলছে যে এদের ধাতব ধর্ম মধ্যে কোনটির ধাতব ধর্ম সর্বাধিক। দেখো ধাতব ধর্মটা কি? ধাতব ধর্ম, ধাতব ধর্ম কাদের বেশি কাদের কম? দেখো, যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করে তাদের ধাতব ধর্ম বেশি, ধাতব ধর্ম বেশি। আচ্ছা, এখন আমাকে বলো যে এই যে মৌলগুলো আছে এদের মধ্যে ইলেকট্রন প্রবণতা সবচাইতে বেশি কার? ইলেকট্রন ত্যাগের প্রবণতা কার চেয়ে সবচেয়ে বেশি? অবশ্যই সোডিয়ামের, কারণ সোডিয়ামের শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, এই খুব তাড়াতাড়ি একটা ইলেকট্রন ত্যাগ করলে কি হয়, খুব তাড়াতাড়ি নিঃস্ব এসে ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারে, যে কারণে এর সক্রিয়তা হচ্ছে বা ধাতব ধর্ম সবচেয়ে বেশি, তারপরের। অর্থাৎ ধাতব ধর্ম কি হচ্ছে, যত একই পর্যায়ে বাম থেকে ডান দিকে যাওয়া যায় তার ধাতব ধর্মটা কমতে থাকে, অধাতব ধর্ম বৃদ্ধি পায়। কারণ ধাতব ধর্ম মানেই হচ্ছে যারা খুব সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তাদের ধাতব ধর্ম বেশি। 3 ঘ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের মৌলগুলোর ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা? ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির ক্রম একই হবে কিনা? আচ্ছা, আমি মুছে দিলাম। তো এরা কি আগে কারা কারা ছিল? একটা ছিল সোডিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ফসফরাস, তারপর হচ্ছে কিউব 16। আচ্ছা, তো এদের ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তির ক্রম ভিন্ন কেন সেটাই বের করতে বলছে। এখানে কিছু কিছু ব্যাপার আছে, দেখো এটার ইলেকট্রন বিন্যাস যদি আমি করি 1s2 2s2 2p6 3s2, আয়নীকরণ শক্তি যদি আমি হিসাব করি, দেখো যত একই পর্যায়ে, এটা কি পর্যায় নাম্বার কত? এটা পর্যায় নাম্বার 2। তো একই পর্যায়ে যখন বাম থেকে ডান দিকে আমি যাব ইলেকট্রন আসক্তির মান তখন না, আয়নীকরণ শক্তির মান কি হবে? বৃদ্ধি পাবে না? তো বৃদ্ধি পাবে। তাহলে দেখো সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান হবে সবচেয়ে কম। এরপরে দেখো, এরপরে কি ম্যাগনেসিয়াম হবে। এরপর কি হবে? এই যে এই দুইটার ক্ষেত্রে আমরা একটু আগেই দেখছি ব্যতিক্রম। এখানে যেহেতু এর এর কি আছে? অর্ধপূর্ণ আছে, যে কারণে এর আয়নীকরণ শক্তির মান এর তুলনায় বেশি, যে কারণে এরপর কি হবে? এরপর পি হবে। এটার মূল কারণটা কি? কারণ হচ্ছে এটা অর্ধপূর্ণ অরবিটাল আছে, এখান থেকে ইলেকট্রন সরাতে অনেক বেশি শক্তির প্রয়োজন হয়, যে কারণে এর আয়নীকরণ শক্তির মান এর তুলনায় বেশি, ফসফরাসের তুলনায় কিউ এর বেশি। এর আগে আমরা দেখছিলাম নাইট্রোজেন এবং অক্সিজেন। দেখো নাইট্রোজেন একই গ্রুপের মৌল না? একই গ্রুপের মৌল ইলেকট্রন বিন্যাস কিন্তু একই রকমই হয়, শুধুমাত্র কক্ষপথ সংখ্যা কি হয়? একটা করে বৃদ্ধি পায়।
আচ্ছা, ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে দেখো, ইলেকট্রন আসক্তি আমরা জানি যে ইলেকট্রন গ্রহণ করতে যারা অনাগ্রহ দেখায় তাদের ইলেকট্রন আসক্তির মান সবচাইতে কম হয়। তো এই সবগুলোর মধ্যে ইলেকট্রন গ্রহণে অনাগ্রহ সবচাইতে বেশি দেখায় হচ্ছে ফসফরাস, যে কারণে ফসফরাসের ইলেকট্রন আসক্তির মান সবচাইতে কম, কারণ এখানে অর্ধপূর্ণ অরবিটাল আছে, সে ইলেকট্রন গ্রহণ করতেই চায় না, এই জন্য সবচাইতে কম ইলেকট্রন আসক্তি হচ্ছে ফসফরাসের। আচ্ছা, এরপর কে, এরপর দেখো, এরপর আমরা কাকে পাবো, এই দুইটার মধ্যে দেখো, এই দুইটার মধ্যে এর কি ইলেকট্রন কি পূর্ণ আছে না, কিছুটা ইলেকট্রন পূর্ণ যদি থাকে তাহলে সেও ইলেকট্রন গ্রহণ করতে সাধারণত চাইবে না, যে কারণে এরপরেই অবস্থান হচ্ছে ম্যাগনেসিয়ামের, এরপরে অবস্থান হচ্ছে সোডিয়ামের, এরপরে অবস্থান হচ্ছে আমাদের কার, কিউয়ের। তাহলে দেখো কি উল্টাপাল্টা হয়েছে না, ইলেকট্রন আসক্তি কেমন হয়েছে আর আয়নীকরণ শক্তির মান কেমন হয়েছে। তো সাধারণত এইভাবে তোমরা একটা জিনিস মাথায় রাখবা যে যারা খুব সহজে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে তাদের ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হবে, এবং যারা ইলেকট্রন সহজে গ্রহণ করতে চায় না তাদের আয়নীকরণ শক্তির মান বেশি হয়। 4 গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকের এক্স ও ওয়াই এর মধ্যে কোনটির অধাতব ধর্ম বেশি, ব্যাখ্যা করো। আমরা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই এরা হচ্ছে একই পর্যায়ে বাম থেকে ডানে, তাহলে বাম থেকে ডানে যদি যায় তাহলে ধাতব ধর্মটা কি হচ্ছে, ধাতব ধর্ম কমে যাবে, অধাতব ধর্ম বেশি, তাহলে এটার অধাতব ধর্ম বেশি হবে, অধাতব ধর্ম বেশি হবে, সিম্পল, এটা আমরা করে ফেলছি। তো এটা আমরা এক্স ও ওয়াই মৌলের আলোকে ব্যাখ্যা করো যে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, এক্স ও ওয়াই এর আলোকে। আচ্ছা, এক্স 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 কি বোরন, এক্স হচ্ছে বোরন, আর এটা হচ্ছে কার্বন, এটা 5, এটা 6, ওকে 6। তো এদের ইলেকট্রন বিন্যাস যদি আমি করি দেখো 1s2 2s2 2p1, এইটার ইলেকট্রন বিন্যাস করলে 1s2 2s2 2p2। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করে আমাদের দেখাইতে হবে ইলেকট্রন বিন্যাসী পর্যায় সারণীর মূল ভিত্তি। আচ্ছা, ইলেকট্রন বিন্যাস করে আমরা কি কি জানতে পারতেছি দেখো, এদের গ্রুপ ও পর্যায় জানতে পারতেছি, অর্থাৎ এরা কয় নাম্বার গ্রুপে আছে কয় নাম্বার পর্যায়ে আছে সেটা জানতে পারতেছি। 2 নাম্বার আরও কি কি জানি দেখো, আমরা জানতে পারি যে এইটা ধাতু না অধাতু, যে সকল পরমাণুর শেষ কক্ষপথে 1টা 2টা ইলেকট্রন থাকে বা 3টা ইলেকট্রন থাকে তারা ইলেকট্রন ত্যাগ করে, তারা ধাতু, আর যাদের শেষ কক্ষপথে ইলেকট্রন 5টা 6টা বা 7টা থাকে তারা ইলেকট্রন গ্রহণ করে, তারা অধাতু। তাহলে ধাতু অধাতু চেনা যায়, ধাতু ও অধাতু, অধাতু চেনা যায়, তাহলে ইলেকট্রন বিন্যাসের মধ্যে কি ধাতু অধাতু চেনা যায়। 3 নাম্বার কি, কারা ইলেকট্রন গ্রহণ করে কারা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে ক্যাটায়ন, যারা ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ক্যাটায়ন বলা হয়, যারা ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অ্যানায়ন বলা হয়। তাহলে কারা ক্যাটায়ন ধর্ম দেখায় কারা অ্যানায়ন ধর্ম দেখায় সেটাও জানা যায়। তাহলে কি লিখবো আমরা, ক্যাটায়ন ও অ্যানায়ন, ক্যাটায়ন ও অ্যানায়ন ধর্ম। তাহলে ক্যাটায়ন ও অ্যানায়ন ধর্ম এখান থেকে জানা যায়, অর্থাৎ কে ক্যাটায়ন কে অ্যানায়ন সেই ধর্মটা আমরা এখান থেকে দেখতে পারি। আর কি কি দেখতে পারি বলো তো একটা পর্যায়ে। আচ্ছা, আরেকটা জিনিস দেখা যায় কি, আকার সম্বন্ধে ধারণা পাওয়া যায়, আকার 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 সম্বন্ধে ধারণা পাওয়া যায় না। দেখো একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার কি হয়, আকার কি হয়, ছোট হয়ে যায় না। তো এইটার চেয়ে এটার যে আকার ছোট সেটা আমার পর্যায় ইলেকট্রন বিন্যাস থেকে তো বুঝতে পারতেছি, কারণ এইটার পরেই সে এটার অবস্থান, তার মানে আকার সম্বন্ধে ধারণা লাভ করা যায়। তারপরে কি এরা কি কি ধরনের বিক্রিয়া দেয় সেটা কিন্তু জানা যায়। 1 নম্বর গ্রুপের মৌলগুলো ক্ষার ধাতু বলা হয়, কারণ তারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। আবার 16 নম্বর গ্রুপের যে মৌলগুলো আছে এরা হচ্ছে হ্যালোজেন, তো এরাও বিশেষ ধরনের বিক্রিয়া দেয়, সেগুলো সম্বন্ধে জানা যায়। অর্থাৎ বিক্রিয়া সম্বন্ধে জানা যায়, বিক্রিয়া 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 মানে রাসায়নিক বিক্রিয়া সম্বন্ধে জানা যায়। তাহলে দেখো একটা ইলেকট্রন বিন্যাস থেকে কত কিছু জানা যায়, একটা ইলেকট্রন বিন্যাস করলে কত কিছু জানা যায়, তার গ্রুপ জানা যায়, পর্যায় জানা যায়, তারপর তার প্রোটন সংখ্যা জানা যায়, প্রোটন সংখ্যা, কার প্রোটন সংখ্যা কত, কারণ ইলেকট্রন সংখ্যাও যত প্রোটন সংখ্যাও তত থাকে। তাহলে এই এত কিছু জানা যায়, যে কারণেই বলা হচ্ছে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। তো এই যে চারটা তোমাদের পড়ানো হলো, আরেকটা আছে পরমাণুর আকার। পরমাণুর আকারটা কি, বাম থেকে ডান দিকে গেলে আকার বৃদ্ধি পায়, উপর থেকে নিচে দিলে আকার কমে যায়। তো আকার বাম থেকে ডান দিকে বৃদ্ধি কেন পায়, কারণ এখানে কক্ষপথ বাড়ে না, শুধু কি বাড়ে, শুধু তোমার ইলেকট্রন সংখ্যা বাড়ে। তো ইলেকট্রন সংখ্যা যখন বাড়ে নিউক্লিয়াসের সাথে বাইরের কক্ষপথের আকর্ষণটা কি হয়, তখন কি হয়, বৃদ্ধি পায়, কারণ বৃদ্ধি পায়, যে কারণে তখন আকারটা কি হয়ে যায়, ছোট হয়ে যায়, যেহেতু প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। আর যতই উপর থেকে নিচের দিকে আসা যায় কক্ষপথ বৃদ্ধি পায়, এই কক্ষপথ বৃদ্ধি পাওয়ার কারণে সেখানে কি হয়, আকারটা কি হয়, বড় হতে থাকে। তাহলে আকারের বিষয়টা ছিল এটা, এবং আকারের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই। তাহলে আকারের ক্ষেত্রে মাথায় রাখবা যে একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার
ছোট হচ্ছে এবং একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে আকার বৃদ্ধি পাচ্ছে। তো আশা করি আজকের যে ক্লাসটা ছিল তোমাদের অনেক অনেক উপকার করবে। তো তোমরা নিজেদের মতো চর্চা করো, দেখবা যে এই অধ্যায়ে এই টপিক্সের বাইরে আর কোনো প্রশ্ন নাই, কোনো কিছু হয় না। আমি যতটুকু আলোচনা করেছি এর মধ্যেই সাধারণত সীমাবদ্ধ থাকে। এইটুকু তোমরা পড়াশোনা করো, আশা করি এ প্লাস তোমাদের নিশ্চিত। তো আজকের মতো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।